স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেছে। ৫৫ বছর পরে এসে বাংলাদেশ কি আদৌ একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পেরেছে, বা আদৌ কি বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র বলা সম্ভব, আমরা বলতে পারি? তার আগে এটা জানা জরুরি যে আদর্শ রাষ্ট্র কাকে বলে, আদর্শ রাষ্ট্রের সংজ্ঞা কি, বা কোন বিষয়গুলা বিদ্যমান থাকলে সেই রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র বলা যায়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আদর্শ রাষ্ট্রের সংজ্ঞা হচ্ছে ন্যায় বিচার, সুশাসন, জনগণের নৈতিক জীবনমানের উন্নয়ন এবং জ্ঞানী শাসক। তো এই ৫৫ বছরে আপনাদের কি মনে হয় যে বাংলাদেশে এই চারটা জিনিসের কোন জিনিসটা বিদ্যমান ছিল, কোনো জিনিস ছিল? ৫৫ বছরের ইতিহাসে কি এরকম ঘটনা আছে যে বাংলাদেশে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল, আছে, সুশাসন ছিল, বা বাংলাদেশের যে প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে? যোগ্য শাসকের কথা তো বাদই দিলাম, জ্ঞানী শাসকের কথা তো বাদই দিলাম। তো বাংলাদেশ মানে আমি মনে করি না যে বাংলাদেশকে আসলে একটি আদর্শ রাষ্ট্র বলা সম্ভব বা বলা যায়। বাংলাদেশ কোনোভাবেই কোনো ক্রাইটেরিয়ায় আসলে আদর্শ রাষ্ট্রের সংজ্ঞায় সংজ্ঞায়িত হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি ৫৫ বছরে এসেও। এখানে যা ঘটেছে, ৫৫ বছরে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, সরকার গঠন করেছে, বাংলাদেশের সাধারণ মানুষের মাথা বিক্রি করেছে। তারা বেগমপাড়ায় চলে গেছে, বেগমপাড়ায় হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগমপাড়ায় নিজেদের গ্রাম বানিয়েছে, বাড়ি বানিয়েছে, নিজেদের পরিবার পরিজনকে যে বিদেশে সেটেলড করেছে, নিজেরাও সেটেলড হয়ে গেছে। এই বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাস। মানে রাজনৈতিক দলগুলো যে যেভাবে পেরেছে বাংলাদেশের মানুষকে লুটে পুটে নিয়ে গেছে। এক সময় যেমন যে ওই যে ব্রিটিশরা বাংলাদেশ থেকে বাংলাদেশকে লুট করে নিয়ে গেছে, বা এই উপমহাদেশকে লুট করে নিয়ে গেছে, ঠিক সেম কায়দায় বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ রাষ্ট্রের সরকার, রাজনৈতিক দলগুলো যখন সরকার গঠন করেছে, তারা একইভাবে বাংলাদেশের মানুষকে যে শোষণ করে, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে, তারা যে নিজেদের স্বার্থ হাসিল করেছে। এবং এটাই ৫৫ বছর যাবত এটাই যে সিস্টেমেটিক ওয়েতে চলে আসতেছে, ঘটে আসতেছে এখন পর্যন্ত। তাই এই যে ২৪-এর এত বড় একটা ঘটনার পরে, এত বড় একটা বিপ্লবের পরে এখন পর্যন্ত আপনি দেখেন যে সব কিছু একই কায়দায় চলছে। কি পরিবর্তন হয়েছে? কোথায় পরিবর্তন হয়েছে? আপনি যদি বলেন যে ৭১-এ আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম কি কারণে? বৈষম্য, তাই তো? বৈষম্য কি ছিল? পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মাঝে বৈষম্য ছিল। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানিদের সাথে সব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছিল। ওকে, ফাইন। তো এই বৈষম্যের কারণে আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, আমরা একটা স্বাধীন ভূখণ্ড তৈরি করলাম, একটা স্বাধীন রাষ্ট্র গঠন করলাম। কিন্তু এই স্বাধীন রাষ্ট্র গঠন করার আজকে ৫৫ বছর। ৫৫ বছরেও কি বাংলাদেশে থেকে বৈষম্য দূর হয়েছে? এখন কি বাংলাদেশে বৈষম্য হচ্ছে না? বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখন পর্যন্ত বৈষম্য বিদ্যমান। আপনি বাংলাদেশের স্বাধীন একটা দেশের নাগরিক হিসেবে আপনি যে রাষ্ট্র আপনাকে যে জিনিসগুলো প্রোভাইড করার কথা, আপনি যে রাষ্ট্রের যে সুযোগ সুবিধাগুলো ভোগ করার কথা, আপনি কি পাচ্ছেন? কোথায় পাচ্ছেন? একজন সাধারণ মানুষ হিসেবে আপনি একটা সরকারি কার্যালয়ে যান, সরকারি কোনো অফিসে একটা কোনো কাজের জন্য যান, আপনার ঘুষ লাগবে, টাকা লাগবে, কোনো একজন লোক পরিচিত লাগবে, তাছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি যে এই রাজনৈতিক দলগুলো এমনভাবে যে নিজেদের ক্ষমতা এমনভাবে রাষ্ট্রের সব কিছুকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে যে তাদের যে কথাবার্তা ছাড়া রাষ্ট্রের কোনো অর্গান কাজ করে না। কেন? বিচার বিভাগ সেটা নিয়ন্ত্রণ করে সরকার। আরে ভাই, সরকার আসছে ৫ বছরের জন্য, বিচার বিভাগ সরকার নিয়ন্ত্রণ করবে কেন? বিচার কি সব তাহলে বিচার বিভাগ যদি একটা সরকারের নিয়ন্ত্রণে থাকে, একটা দেশের, একটা রাষ্ট্রের, তো সেই সরকারের মধ্যে থাকা কোনো লোক যদি দুর্নীতি অনিয়ম করে, তার বিচার কে করবে? সে ক্ষমতায় থাকা অবস্থায় কি আপনি তার বিচার করতে পারবেন কোনোভাবেই? যেহেতু সেটা সে নিজে নিয়ন্ত্রণ করে, তো কোনো জজ কি তার বিরুদ্ধে রায় দিতে পারবে? এগুলা ভণ্ডামি, মানুষের সাথে প্রতারণা।
এইসব সিস্টেম যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন হবে, এইসব সিস্টেমের পরিবর্তন না আসা পর্যন্ত, আমাদের রাজনৈতিক কালচারের পরিবর্তন না আসা পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। এই রাষ্ট্র বাংলাদেশের সাধারণ মানুষের রাষ্ট্র হয়ে উঠতে পারবে না। এবং শহীদ শরীফ ওসমান হাদি এরকম একটা ইনসাফের রাষ্ট্র, ন্যায় বিচারের রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন। আমরা সেই স্বপ্নটাকে জিয়ে রাখতে চাই, আমরাও সেই স্বপ্নটাকে দেখতে চাই, আমরা তার সেই স্বপ্নকে দৃঢ়ভাবে ধারণ করতে চাই। এবং তার এই স্বপ্ন দৃঢ়ভাবে যেন মানুষ ধারণ করতে না পারে, তার যে কনসেপ্ট সাধারণ মানুষ সেটা খুব দৃঢ়ভাবেই গ্রহণ করা শুরু করেছিল। এবং এটাতেই আসলে সেই মাফিয়া যারা আসলে চায় না বাংলাদেশ ইনসাফের একটা রাষ্ট্রে পরিণত হোক, যেখানে কোনো বৈষম্য না থাকুক, যেখানে যে সবার হক সবাই সঠিকভাবে বুঝে পাক, এরকম একটা রাষ্ট্র হোক যেটা এটা যারা চায় না, তারাই মূলত হাদি ভাইকে হত্যা করেছে। এবং তারাই মূলত হাদি ভাইকে থ্রেট হিসেবে মনে করেছিল। তারা ভেবেছিল যে হাদি যদি আর বেশি দিন এই তার যে প্রচারণা, তার যে কথাবার্তা, এগুলো যদি খুব বেশি দিন চলতে থাকে, তাহলে মানুষ এই কনসেপ্টগুলোকে, এই বিষয়গুলোকে নিজেদের ভিতরে ধারণ করা শুরু করবে।